সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ান। বনানীতে জানা যায় জনস্রোত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দানবীর রন্দা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ, রায় যে কোনো দিন, নেত্রকোনায় উল্লাস। এবং ম্যালেরিয়ার ঝুঁকিতে ৩ পার্বত্য জেলা, আক্রান্তের ৯১ ভাগেরই বসবাস রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। যোগাযোগ সমস্যার কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না চিকিৎসা সেবা। দেখছিলেন শিরোনাম বাংলা, সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। সবাইকে কাঁদিয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত ৮ বছরের জায়ান চৌধুরী। এর আগে তার জানাজায় তৈরি হয় জনস্রোত। বনানীতে শোক সন্তপ্ত স্বজনের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জায়ানের জানাজায় অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ধ্বনিত হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। আজহার লিমন ও মুজাহিদ শুভকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বিমানে উড়ে মা বাবার সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল ৮ বছরের চঞ্চল জায়ান। নারকীয় সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিমানে করেই দেশে ফিরল জায়ান, কিন্তু লাশ হয়ে। বুধবার দুপুর ১টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জায়ান চৌধুরীর মরদেহবাহী ফ্লাইটটি। শোকার্ত শেখ ফজলুল করিম সেলিম নাতির মরদেহ গ্রহণের পর লাশবাহী গাড়ি রওনা দেয় বনানীর উদ্দেশ্যে। দুপুর ১:৩০টায় নানা বাড়িতে ফেরে নিষ্প্রাণ জায়ান। শোকের বাড়িতে সান্ত্বনা জানাতে তখন ভিড় করেন হাজারো শুভাকাঙ্ক্ষী। আদরের নাতিকে শেষবারের মতো দেখতে বনানীতে ছুটে আসেন জায়ানের নানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তিনি। বেশ কিছুক্ষণ থেকে স্বজনদের সঙ্গে শোক ভাগাভাগি করে নেন তিনি। বিকেলে নানা বাড়ির পাশে চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের জানাজার আনুষ্ঠানিকতা হয়। এ সময় কান্না জড়ানো কণ্ঠে নানা শেখ সেলিম জায়ানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আপনারা দোয়া করবেন আমার মেয়ে জানি এই ব্যথা সহ্য করতে পারে এবং আমার জামাই অতি সত্য সুস্থ হয়ে ওঠে। ছোট্ট জায়ানের জানাজায় মানুষের ঢল নামে। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান ছিল অনেকের কণ্ঠে। মামনি সোনিয়া একটি লক্ষ্মী মেয়ে, তার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। শুধু দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন পরিবারের সকলকে যেন সহ্য করার তৌফিক দান করে। একটা জায়গায় বোমা হামলা করে দিল, বাচ্চা সহ সবাই মারা গেল, তাদের কি অপরাধ ছিল? এই জায়ান তো নিষ্পাপ। ধর্ম নিয়ে যে নির্মম বর্বরতা, এটা আসলে খুবই ধিক্কারজনক এবং অগ্রহণযোগ্য। এরকম একটা নৃশংস ঘটনা জায়ানের জন্য খুব দুঃখজনক। এরপর বনানী কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হয় জায়ান চৌধুরী। চোখের জলে তাকে চিরবিদায় জানায় স্বজনরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কিছু মানুষের উন্মাদনা মানব জাতির জন্য বেদনাদায়ক পরিণতি বয়ে আনে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি একথা বলেন। অধিবেশনের শুরুতেই শ্রীলঙ্কায় বোমা হামলা, বনানীর আগুন সহ সাম্প্রতিক সময়ে দেশ বিদেশের দুর্ঘটনায় নিহতদের জন্য সংসদের শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে তা গণভোটে গৃহীত হয়। এরপর নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শ্রীলঙ্কার ঘটনায় নিন্দা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এ ধরনের বোমা হামলা বাংলাদেশেও ঘটেছে। আওয়ামী লীগ সরকার জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করেছে বলেও জানান তিনি। ক্ষমতা গ্রহণের পরই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2000 বোমা হামলা এর নিন্দা জানাবার ভাষা, আমি এর তীব্র নিন্দা জানাই। যারা এই ঘৃণ্য ঘটনা ঘটিয়ে থাকে তারা এর মধ্যে দিয়ে কি অর্জন করছে জানি না, কিন্তু এই যে ছোট্ট শিশু
নিষ্পাপ, কোনো অপরাধ যাদের নেই, তারা কেন এভাবে জীবন দেবে? সন্ত্রাস জঙ্গিবাদ মানুষের কখনো কোনো কল্যাণ আনতে পারে না। আর যারা সন্ত্রাসী জঙ্গিবাদ, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশকাল পাত্র নাই। জঙ্গি জঙ্গি, সন্ত্রাসী সন্ত্রাসী। আর ইসলাম ধর্মের নামে যারা করে, আমাদের এই পবিত্র ধর্ম, সেই ধর্মটাকেই সকল মানব জাতির কাছে হেয় প্রতিপন্ন করে দিচ্ছে। আমাদের দেশে আমরা দেখেছি এরকম বোমা হামলা, জঙ্গি হামলা, আমরা তা কঠোর হস্তে দমন করেছি। আমি দেশবাসীকে বলবো যে দেশবাসীকে সতর্ক থেকে যদি কোথাও কোনো অস্বাভাবিক কিছু তারা পায়, সঙ্গে সঙ্গে যদি তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানায়। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায় সে ব্যাপারে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। গতকাল সন্ধ্যায় সংসদে ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের ৩ উচ্চপদস্থ কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান শেখ হাসিনা। রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যান্টোনিও ভিটোরিনো এবং জাতিসংঘ মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকোকোতিন যৌথ সফরে বাংলাদেশে রয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তাদের অবিচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দেশকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, জাতিসংঘের কর্মকর্তারা মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী তল্লাশির নামে ডিবি পরিচয়ে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ভোর ৬টা থেকে শুরু হয় এই কর্মসূচি। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে রংপুর বিভাগের ৮ জেলায় সব ধরনের যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকে গন্তব্যে পৌঁছাতে পায়ে বিকল্প পথে যাত্রা করেন। এদিকে চট্টগ্রামেও ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। এতে বৃহত্তর চট্টগ্রামের ৮৭টি রুটের যান চলাচল বন্ধ রয়েছে। গত ২২শে এপ্রিল চট্টগ্রামের পটিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লে চালক জালাল উদ্দিনকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির ৮টি জেলায় অনির্দিষ্টকালের জন্য আমরা পরিবহন ধর্মঘট শুরু করেছি। জালাল উদ্দিনের যারা হত্যাকারী তাদের বিচারের দাবিতে এই পরিবহন ধর্মঘট, যেহেতু এই শ্রমিকটা হচ্ছে দিনাজপুর জেলা অধিবাসী। পরিবহন ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে রংপুর বাস টার্মিনালে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। চট্টগ্রামের কদমতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার কমল দে। প্রথমে যাচ্ছি বাবুর কাছে। বাবু, মোমো, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। আমি যদি আপনাকে ধর্মঘটের খবর জানাতে চাই তাহলে এখানে যেটি আমরা দেখেছি সকাল থেকে, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কিন্তু দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং নীলফামারীগামী যে বাসগুলো আছে সেই বাসগুলো আমরা চলাচল করতে দেখিনি এখান থেকে। কিন্তু একটি বিষয় আপনাকে বলি যে এখানে গত ২২শে এপ্রিল আপনার চট্টগ্রামের কক্সবাজার থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাস চালক জালাল উদ্দিন, তাকে বাস থেকে নামিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাস থেকে নামিয়ে মারপিট করা হয় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি গতকাল রংপুর বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেন অনির্দিষ্টকালের জন্য আজ সকাল ৬টা থেকে। আমরা যতদূর জেনেছি যে আপনার এই ডাক দেওয়ার পর পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী এবং দিনাজপুর এই ৪ জেলায় আমাদের সহকর্মীদের সাথে কথা হয়েছে। এই ৪ জেলায় কিন্তু পরিবহন ধর্মঘটটা হচ্ছে। কিন্তু এই সংগঠনটির যিনি সাধারণ সম্পাদক এম এ মজিদ, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ৪ জেলায় ধর্মঘট হচ্ছে, বাকি ৪ জেলায় ধর্মঘট হচ্ছে না। কিন্তু আমরা যেটি দেখেছি যে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে
এই 4টি জেলায় বাস চলাচল করছে না, কিন্তু বাকি জেলাগুলোতে কিন্তু বাস এখান থেকে ছেড়ে যেতে আমরা দেখেছি। এবং ঢাকা রংপুর মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু বাস চলাচল করছে। তবে এখানকার শ্রমিক যারা আছেন, আপনার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকদের এই ধর্মঘটের সাথে কিন্তু এক ধরনের সম্মতি আছে। যারা সাধারণ শ্রমিক তারা যেটি বলছেন যে আসলে এখান থেকে কিন্তু ঢাকার রাজধানী ঢাকার যে বাসগুলো সেগুলো চলাচল করছে, কিন্তু অভ্যন্তরীণভাবে যে আশপাশের জেলা যেগুলো আপনার ঠাকুরগাঁ, দিনাজপুর, তারপর হচ্ছে পঞ্চগড়, নীলফামারী, এই 4 জেলায় বাস চলাচল করছে না। অন্যদিকে গাইবান্ধা, কুড়িগ্রামেও আমরা কথা বলেছি, সেই দিকেও কিন্তু বাস চলাচল স্বাভাবিক আছে। এই হচ্ছে আমাদের রংপুর বিভাগের যে পরিবহন ধর্মঘট, সেই পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর ছিল আমার কাছে। মোমো এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন আমাদের সহকর্মী কমল দে। সেখানকার পরিবহন ধর্মঘটের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি কমলদের কাছে। কমল। ধন্যবাদ বাবু। মূলত যে 22 তারিখ যে শ্যামলী পরিবহনের চালক জালালকে হত্যার অভিযোগ এনে কিন্তু বা ওর প্রতিবাদে আজকের এই পরিবহন ধর্মঘটটি শুরু হয়েছে মূলত গতকাল সন্ধ্যা 6টা থেকে। জানেন যে 22 তারিখে ঘটনার পরপরেই পরিবহন শ্রমিক ফেডারেশন ধর্মঘটের ডাক দিয়েছিল। গতকাল কিন্তু এই ধর্মঘটটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়ে জেলা প্রশাসনের সাথে পরিবহন শ্রমিকদের একটি বৈঠক হয়েছিল চট্টগ্রাম সার্কিট হাউসে। সে বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে এবং শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ব্যাপারে অনড় থাকে, যে কারণে গতকাল সন্ধ্যা 6টা থেকে চট্টগ্রাম থেকে 87টি রুটে এই পরিবহন ধর্মঘট শুরু হয়। আর এই পরিবহন ধর্মঘটটি গতকাল তেমন প্রভাব না পড়লেও আজকে সকাল থেকে কিন্তু এই প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে আমি এখন যে দাঁড়িয়ে আছি কদমতলী বাস টার্মিনাল, এটি মূলত দেশের অর্থাৎ আপনার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলের বাসগুলি ছাড়া হয়, যে কারণে আজকে গতকাল সন্ধ্যাতে কিন্তু এই বাসগুলি চলছে না, অলস বসে আছে। আর যে কারণে যারা জানতেন না যেসব যাত্রী তাদেরকে স্টেশনে এসে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এবং ফেনী যাত্রীদেরকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এক্ষেত্রে আরেকটি বিষয় আশার আলো দেখা যাচ্ছে, যেটি হচ্ছে গতকাল যখন এই সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তখন একটি আশার বাণী শোনানো হয়েছিল হয়তোবা আজকে দুপুর 12টার দিকে এই ধর্মঘট প্রত্যাহার হতে পারে, এমন একটি আশ্বাস শোনা গেছে। কারণ বলা হয়েছে যেহেতু এই শ্যামলী পরিবহনের চালক জালালকে হত্যার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কর্ণফুলী থানায় অজ্ঞাতনামা 10 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত কিন্তু শনাক্ত করা যায়নি। বারবার বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে নামিয়ে আনা হয়েছিল এবং তাকে নির্যাতন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কিংবা র্যাব বা কেউ কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনোটি সূত্রে সেই সত্যতা নিশ্চিত করেনি। তারা কেউ বলছে না তারা সেই অভিযানটি চালিয়েছিল। তবে সে বিষয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে যারা বাস চালক যারা ধর্মঘট রয়েছেন তাদেরকে কিন্তু আশ্বস্ত করেছে জেলা প্রশাসন। তো এখন দেখা যাক যে আসলে কিন্তু সে গতকাল সন্ধ্যা থেকে এই ধর্মঘট শুরু হওয়ার পর তেমন কোনো প্রতিক্রিয়া না পড়লো, কিন্তু ভোর থেকে যেহেতু গাড়ি ঘোড়া চলছে না এবং চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ রয়েছে, চট্টগ্রাম রাঙ্গামাটি, চট্টগ্রাম খাগড়াছড়ি, চট্টগ্রাম বান্দরবন সাথে সাথে যে ফেনী অন্যান্য জেলা যে পরিবহন ধর্মঘট সেটা কিন্তু পুরোদমে চলছে। কোনো একটি বাস এখন পর্যন্ত ছেড়ে যায়নি। তবে যেহেতু কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা দেখেছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এই কদমতলী বা যে বাস টার্মিনালগুলি রয়েছে বা বাস কাউন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে কদমতলী বাস টার্মিনাল, মুরাদপুর বাস টার্মিনাল কিংবা বহদ্দার বাস টার্মিনাল, অক্সিজেন মোড়, একেখান, পাহাড়তলী, কর্নেলহাট এই পুরো এলাকাগুলিতে থেকে এখন পর্যন্ত একটি বাসও ছেড়ে যায়নি ধর্মঘটের সমর্থন জানিয়ে। তো এখন মধ্যে আমার কাছে ছিল শ্যামলী পরিবহনের চালক জালালকে হত্যার প্রতিবাদ জানিয়ে যে পরিবহন ধর্মঘট চলছে এবং যে এর ফলে যে জনজীবনে বিপর্যয় নেমে আসছে তার সর্বশেষ। পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কমল দে, তার আগে রংপুর থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার হিদায়তুল ইসলাম বাবু। পরিবহন ধর্মঘটের এই মুহূর্তে বাংলার সময় আরো থাকছে। ধামাচাপা দেওয়ার চেষ্টার পর রংপুরে 2 বোন ধর্ষণের ঘটনায় পুলিশের মামলা গ্রহণ, প্রধান অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার 2 জনের ফাঁসির রায়ে ট্রাইব্যুনাল বলছেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের চালানো গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ আবার হোক, এটা কেউ চায় না। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ হয়েছে, যে কোনো দিন রায় দেবেন ট্রাইব্যুনাল।
1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা আজও গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, যদিও পৃথিবীর অনেক দেশেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যভুক্ত 25শে মার্চের গণহত্যা। বুধবার মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রথম বাংলাদেশের গণহত্যা সেইটাকে স্বীকৃতি দানের জন্য সরাসরি ট্রাইব্যুনাল এই রায় উল্লেখ করেছে। বিশ্ব সম্প্রদায়ের কাছেও বলেছেন যে এই ধরনের ট্রমা, এই ধরনের বর্বরচিত ঘটনাটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। এদিন মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের হত্যার দায়ে নেত্রকোনার 2 জনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাননীয় আদালত চার্জ নাম্বার 4-এ গণহত্যাকে স্বীকৃতি দিয়েছেন। 7 জন হিন্দু সিভিলিয়ানকে নির্মমভাবে এবং নিষ্ঠুরভাবে শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রায় লেখা শেষ হলে তা ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনার হিদায়াতুল্লাহ ও সোহরাব ফকিরকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। বুধবার দুপুরে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন। এর পরে নেত্রকোনা মুক্তিযোদ্ধা কমান্ডার্স ফোরামের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে। রায়ে আমরা মুক্তিযোদ্ধারা খুবই খুশি হয়েছি এবং মুক্তিগামী জনতা সকলে খুশি হয়েছে। তবে হিদায়াতুল্লাহ বিএচি নেত্রকোনার একটি সর্বোচ্চ ত্রাস ছিল। সে স্বাধীনতার যুদ্ধে নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ এমন কোনো অপরাধ নেই যে সে অপরাধটি সে করে নাই। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো, অতি দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গায় তার অবস্থান থাক, তাকে গ্রেফতার করে আজকের এই রায় কার্যকর করার জন্য আমরা দাবি জানাই। নির্বাচনী ব্যবস্থা ডিজিটাল করার লক্ষ্যে আগামী সব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে গতকাল স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা ইভিএম সব নির্বাচনে ইভেন্চুয়ালি সব নির্বাচনে ইভিএম চালু করবো। আমরা এখন নির্বাচনকে এইরকম ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসার জন্য ইভিএম চালু করবো। ইভিএম নিয়ে অনেক সমালোচনা হবে, ভুলভ্রান্তি কোথাও ভুল ত্রুটি থাকবে না যেমন কোনো কথা নয়। তবুও আমি মনে করি যে ইভিএমই নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের একটা বড় ধরনের উপায়। এক দশকে উল্লেখযোগ্য মাত্রায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সম্ভব হলেও চ্যালেঞ্জ রয়েছে 3 পার্বত্য জেলাকে ঘিরে। আক্রান্তের 91% বসবাস রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। যোগাযোগ সমস্যার কারণে পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় চিকিৎসা সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে পার্বত্য জেলাগুলোকে অত্যাধিক গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ 13টি জেলার 71টি উপজেলাতেই ম্যালেরিয়া স্ক্রিনিং ও ওষুধ সরবরাহ করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাঙ্গামাটির প্রতিনিধি হেফাজত সবুজের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। এক যুগ আগেও ম্যালেরিয়া হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ছিল রাঙ্গামাটিতে। অথচ গেল 3 বছরে মৃত্যু হয়নি একজনেরও। 2016 সালেই যেখানে প্রাণ হারিয়েছে 17 জন। মশারি ওষুধ সহ সরকারি বেসরকারিভাবে নেয়া অব্যাহত কর্মসূচির ফলে ম্যালেরিয়া ভীতি অনেকটাই কমেছে রাঙ্গামাটিবাসীর। আমার নিজেরাই হতো 10 বছর ধরে, প্রায় এর আরো আগের থেকেই ম্যালেরিয়ার এই জিনিসটা আমরা আর দেখতে পাচ্ছি না। মশারি দেওয়ার পরে ওরা আবার চেক করতে আসে, মানে মশারি এগুলো ব্যবহার করে কিনা। এনজিও সমাজকর্মীরা গিয়ে মানে উদ্যুক্ত করে আর কি এই যে ম্যালেরিয়া সম্বন্ধে। তো মোটামুটি নাই বললেই চলে এখন ম্যালেরিয়া। উচ্চপ্রবণ না হলেও সমতলের 10টি জেলায় প্রাদুর্ভাব রয়েছে ম্যালেরিয়ার। চট্টগ্রাম, কক্সবাজার, সুনামগঞ্জ সহ মোট 13 জেলায় ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় 1,80,00,000 মানুষ। সমতল ভূমিতে সহজ হলেও পার্বত্য অঞ্চলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত মিলে একটি রিজিওনাল কোঅপারেশন মেকানিজম করা যায় কিনা, যার মধ্যে দিয়ে শুধুমাত্র এই বর্ডার ম্যালেরিয়াকে অ্যাড্রেস করা হবে। তাতে আমি মনে করি যে নির্মূল কর্মসূচি আরও দ্রুত এগিয়ে যাবে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে ব্যাপক স্ক্রিনিংয়ের মাধ্যমে বাকিদের শনাক্ত করার পাশাপাশি যেন তা দেশের মানুষদের সংক্রামিত না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের দেশের মানুষের মধ্যে না ছড়াতে পারে, এই কারণে আমাদের এই FDMN মানুষদের সঙ্গে মানুষদের জন্য কাজ করার জন্য ন্যাশনাল ম্যালেরিয়া প্রোগ্রাম এবং আমাদের BITAD একটি যৌথ একটা MOU স্বাক্ষর করেছে। সার্বক্ষণিকভাবে ওদের কাছে মশারি বিতরণ করা আছে এবং তাদের মধ্যে সার্বক্ষণিকভাবে রোগ নির্ণয়ের পদ্ধতি আছে, অনেকগুলো হেলথ ক্যাম্প আছে। প্রাথমিক পর্যায়ে যে ভয়টা ছিল রোহিঙ্গারা ম্যালেরিয়া প্রাদুর্ভাবের জন্য কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। দুর্গম এলাকায় নজরদারি কমিটির পৌঁছতে না পারা, অসচেতনতা এবং স্থানীয় জনসাধারণকে জাতীয় কর্মসূচির সাথে সম্পৃক্ত করতে না পারায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ম্যালেরিয়া। তাই আগামী 30 সালের মধ্যে ম্যালেরিয়া সম্পূর্ণভাবে নির্মূলের সরকারি যে পরিকল্পনা তা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, রাঙামাটি। রংপুরে মিঠাপুকুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যার 4 দিন পর মামলা নিয়েছে পুলিশ। এর আগে মিঠাপুকুর থানার ওসির বিরুদ্ধে ঘটনার ধামা চাপা দেওয়ার অভিযোগ ওঠে। এখন তিনি বলছেন আসামিদের ধরতে অভিযান চলছে। আটক করা হয়েছে অভিযুক্ত রতনের বাবাকে। এদিকে তদন্ত শুরুর পর বিচার পাওয়ার আশায় বুক বেঁধেছেন স্বজন ও এলাকাবাসী। রতন সরকারের রিপোর্ট। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। নিজের থানায় জিডি আর তার ভিত্তিতেই লাশের ময়নাতদন্ত হলেও মঙ্গলবার এ নিয়ে কিছুই জানেন না এমন কথাই বলেছিলেন ওসি জাফর। এক রাতে বদলে গেছে পরিস্থিতি। নিজেই উদ্যোগী হয়ে মামলা নিয়েছেন। অভিযুক্ত রতন মিঞ্জি ও অজ্ঞাত 2 সহযোগীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনছি এবং সে কিছু তথ্য দিয়েছে, সেগুলোর জন্য আমাদের 2-3টে টিম কাজ করতেছে। আশা করি খুব শীঘ্রই আসামি যে অপরাধের সাথে তারা জড়িত সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাঁড়গোড়ায় আমরা তাদেরকে উপস্থাপন করতে পারবো। বিকালে জেলা প্রশাসক এনামুল হাবিব ও পুলিশ সুপার মিজানুর রহমান নির্যাতিতদের বাড়িতে গিয়ে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে স্বস্তি ও বিচার পাবার আশা করছেন ধর্ষণের শিকার ও আত্মহত্যাকারী স্বপ্না টপ্পার স্বজন ও এলাকাবাসী। আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এতে আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। কোথায় আছে, কে ছিল, তাদেরকে সবাইকে আইনের সাহায্যে বিচার হোক। এখানে যে এখন তদন্ত করা হচ্ছে পুলিশ তদন্ত এবং মিডিয়া চ্যানেল, আশাবাদী যে আমরা সঠিক বিচার পাবো। তবে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশের অবহেলার তদন্ত করে বিচার চাইছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। নুসরাত হত্যাও মানে তাকে পুড়িয়ে মেরে ফেললো, আবার এখানে সে নিজে মারলো, তাহলে মারা গেল। তাই এখানে কতটা লজ্জা, কতটা অপমান, কতটা মানে যন্ত্রণা নিয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। পুলিশ কর্মকর্তার যদি কোনো গাফিলতি থেকে থাকে সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের কাছে আমাদের দাবি প্রত্যাশা যে বিষয়টা খতিয়ে দেখবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে এটা আইনগত আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে বেড়াতে যায় মিঠাপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মাঞ্জির সঙ্গে দেখা করতে যায় 2 বোন। সেখানে কৌশলে রতন ও তার 2 সহযোগী 2 কিশোরীকে গণধর্ষণ করে। ওই দিন বাড়িতে ফিরেই আত্মহত্যা করে স্বপ্না। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যার ঘটনায় সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলার তদন্তে সোনাগাজী থানা পরিদর্শন করেছে পিবিআই। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সাথে দেখা করে তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ধারণ করায় সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি আইনের হাইকোর্টের করা মামলার তদন্তে বুধবার বিকেলে ফেনীর সোনাগাজীর মডেল থানায় যায় পিবিআই। এ সময় 8 সদস্যের তদন্ত দল বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওনাকে আমাদের পিবিআই হেডকোয়ার্টার্সে আমরা ডেকেছিলাম। কাজ এখনো চলছে,
আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে পরে জানাতে পারবো। এদিকে নুসরাত হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলায় আইনি সহায়তা দিতে দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আইন ও সালিশ কেন্দ্রের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এ মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে নুসরাতের পরিবারের পাশে থাকার কথা জানান সংস্থাটির কর্মকর্তা। যারা এই ধরনের অপরাধ করে তারা পার পাওয়ার জন্য আবার আপিল করে, তারপরে সেই আপিলেও হয় না, আবার সুপ্রিম কোর্টে যায়, একটা কিন্তু প্রক্রিয়া পার হতে হয়। এই ধৈর্যটা যেন তারা রাখে, আমাদের এইটাই বলার কথা, এবং পাশাপাশি আমরা তাদের পাশে থাকবো। অন্যদিকে নুসরাতকে আগুনে পুড়ে হত্যার বিচারের দাবিতে সকালে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। এছাড়া দুপুরে সোনাগাজীর 0 পয়েন্টে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। আন্তরিকভাবে আবেদন করছি তারা যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের হতে না পারে। সে গিলটি যে হোক, যদি এখানে সুষ্ঠু তদন্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে পুলিশ প্রশাসন, তখন আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। গত 10 এপ্রিল নুসরাত মারা যাওয়ার পর হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত 8 আসামি সহ গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে। আর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 8 জন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের দু গ্রুপের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় বিদেশি পিস্তল সহ 4 জনকে আটক করা হয়েছে। গতকাল আগ্রাবাদ সিজিএস কলোনিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আগ্রাবাদ সিজিএস কলোনিতে কয়েকদিন ধরে পারভেজ ও সোহেল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোহেলের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে পারভেজকে মারার উদ্দেশ্যে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এতে আহত হন 5 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র সহ 4 জনকে আটক করা হয়। তাদের হাতে আপনার লাঠিসোঁটা ছিল এবং ধারালো অস্ত্রও ছিল। সেখান থেকে আমরা আপনার 4 জনকে অ্যারেস্ট করেছি। এখনো পর্যন্ত আপনার বিষয় আমরা ক্লিয়ার না আসলে এদের উদ্দেশ্যটা কি, এবং এটা আমরা বুঝতে পারছি যে আপনার এখানে তাদের ওই মারামারি বা এই ধরনের হতাহতের একটা বিষয় ইচ্ছা ছিল। বাংলার সময়ে আরো থাকছে। চট্টগ্রামে বিকেলে জমকালো আয়োজনে হবে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। মেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেরামত ও সংস্কারের অভাবে মাদারীপুরের ইটের পুল ঘোষেরহাট আঞ্চলিক সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। 14 কিলোমিটার সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দক থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন চালক ও যাত্রীরা। এলাকাবাসী জানায়, ইটের পুল ঘোষেরহাট আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন সদর ও কালকিনি উপজেলার 14টি ইউনিয়নের মানুষ যাতায়াত করেন। 14 কিলোমিটার এই সড়ক জুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দক। বেশিরভাগ স্থানে উঠে গেছে পিচ ও সুরকি। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রায় যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। বিষয়টি একাধিকবার স্থানীয় সড়ক ও জনপদ বিভাগকে জানালেও আমলে নেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মেরামতের আশ্বাস দিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। রাস্তার যে পরিস্থিতি, মাজা ব্যথা হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়ে যায়। এই রাস্তা আসলে চলাচলের উপযোগ্য না। এই 2 হাত সামনে আগালেই গর্ত, 2 হাত সামনে আগালেই গর্ত, একদম চলাচলের যোগ্যই না রাস্তা। 2 দিন পর ঠিক করে এইভাবে তো রাস্তা হইবে না, রাস্তা দিতে হইবে ভালো করে। জানেন এই 1 বছর যায় না, এর আগে আবার ভাঙ্গা চলে যায়। ইটের পোল পাথুরিয়ার পাড় ডাসা সড়কটি জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প এর আওতায় আমরা দরপত্র আহ্বান করেছি। এটার মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। আমরা হয়তো খুব শীঘ্রই এটার কার্যাদেশ প্রদান করতে পারবে এবং কাজ শুরু হবে। মেহেরপুরে এক কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, গাংনী উপজেলার কালীতলা পাড়া এলাকায় নিজ ঘরের খোলা বারান্দায় ঘুমিয়েছিলেন বৃদ্ধ মনিরুদ্দিন। গভীর রাতে বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গাজীপুরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও সতীনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার টঙ্গীর পাগার এলাকায় বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রী নূরজাহানকে ডাকাডাকি করে
করে মুদি দোকানি জহিরুল। এ সময় ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তার সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে গৃহবধূ নূর জাহানের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের ভাই। কিশোরগঞ্জে নিখোঁজের 2 দিন পর গুরু দয়াল নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার সকালে হোসেনপুরের গোবিন্দপুর গ্রাম থেকে জেলা শহরের উদ্দেশ্যে বের হন গুরু দয়াল রবি দাস। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকালে সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকায় একটি পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ও আহত ব্যক্তির সন্তানরা মাতৃস্নেহে বেড়ে উঠছে গাইবান্ধার ফুলছড়ির অর্কা হোমস নামে একটি প্রতিষ্ঠানে। 43 জন ছেলে মেয়ের লেখাপড়া সহ সব দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। এখানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ছবি, রিপন আকন্দের তথ্য নিয়ে রিপোর্ট। রানা প্লাজা ট্র্যাজেডির শিকার শিশুদের জন্য এই হোমস্টি গড়ে তোলে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন অর্কা। এখানে রয়েছে 3 তলা ভবন, খেলার মাঠ, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার। পাশে শিশুদের শিক্ষার জন্য রয়েছে হোসেনপুর মুসলিম একাডেমি। স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পরিবেশে এখানে গড়ে উঠছে রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত ও প্রাণ হারানো পোশাক শ্রমিকদের 43 জন সন্তান। বেশিরভাগ শিশুই এসেছে বিজিএম এর মাধ্যমে। আশ্রয় নেওয়া শিশুদের পড়ালেখা, খাওয়া দাওয়া, নামাজ পড়া সবই হয় একসাথে। খেলাধুলা, বিনোদন ও গল্পগুজবে কাটে তাদের দিন। তাদের স্বপ্ন মানুষের মতো মানুষ হওয়া। 2015 সালে আমাকে এখানে দেয়, তখন থেকে আমি এখানে আছি। খাবার উন্নতি হয়েছে, তারপর এখানে পড়াশোনার দিকে অনেক ভালো। কাপড় চোপড়, লেখাপড়া, চিকিৎসা সহ সমস্ত সুযোগ সুবিধা আমি এখানে পাচ্ছি। এখানে থেকে লেখাপড়া করলেই ভবিষ্যতে আমি অনেক বড়, আমার মনের যে আশা সেটা আমি পূরণ করতে পারবো। এখানে নিজের সন্তানের মতো করে স্নেহ আর ভালোবাসায় শিশুদের মানুষ করছেন দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক নূরজাহান বেগম। নিজের কোনো সন্তান নেই, তাই এখানকার শিশুদের মাঝেই কাটিয়ে দিতে চান বাকিটা সময়। আমার বাচ্চাদেরকে যেভাবে মানুষ করতাম ঠিক সেইভাবেই আমি এদেরকে চেষ্টা করতেছি যে এরা যেন সেইভাবে মানুষ হতে পারে। আর লেখাপড়া করে এখানকার শিশুরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যেই কাজ করছে অর্কা হোমস। তারা মানুষের মতো মানুষ হতে পারে, সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে গাইবান্ধা জেলার প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিহত হন। আর আহত হয়ে বেঁচে আছেন শতাধিক নারী পুরুষ। এখনো নিখোঁজ 15 জন। 2014 সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার হোসেনপুর গ্রামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, গাইবান্ধা। উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনশন শুরু করেন আন্দোলনকারীরা। একই দাবিতে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। এ সময় অবিলম্বে উপাচার্যের অপসারণের দাবি জানান তারা। গত 26 মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের রাজাকার বলে কটূক্তি করেন উপাচার্য। এরপর থেকে উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেতন ফি কমানো ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় 22 শিক্ষার্থীকে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন 2017-18 শিক্ষাবর্ষে অতিরিক্ত 7টি খাত যুক্ত করায় 14,000 টাকা বেতন ধার্য করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কষ্টসাধ্য। পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের 5টি বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবি জানান আন্দোলনকারীরা। তবে এ ব্যাপারে 30 এপ্রিল কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমার বাবা প্রতি বছর 4,000 টাকা একত্রিত করতে পারে না। আমার বাবা কিভাবে 30,000 টাকা দিয়ে আমাকে ইউনিভার্সিটিতে পড়াবে? আন্দোলন করতে করতে আমাদের দেয়ালে ফিট থেকে গেছে। এখন প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে কি আমরা আত্মহত্যা করবো প্রতিটা স্টুডেন্ট?
যে আমাদের এখানে খরচ ওখানে খরচ, এত খরচ মানে বাবা মা তো আমাদের ব্যয় বহন করতে পারবে না। আবারও খতিয়ে দেখার জন্য একটা কমিটি করে দেব এবং কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ডাবল ভাউচারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ নিরীক্ষা বিভাগের কাছে আড়াল করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ব্যাপক দুর্নীতি করছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক খান। গতকাল বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ইন্টারনাল পরীক্ষাগুলো যখন হয় তখন 5,000 টাকা করে নিতে পারে সর্বোচ্চ, আর যখন পাবলিক পরীক্ষা হয় তখন 10,000 টাকা করে নিতে পারে। কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আছে, প্রিন্সিপাল সাহেব অথবা ওই যে এটা পরীক্ষা পরিচালনা কমিটি কয়েকজন যারা থাকে তারা 50,000, 60,000, 1 লাখ 2 লাখ টাকাও নেয়। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে ডুপ্লিকেট ভাউচার জন্য না থাকে, যে একটা ভাউচার তাদের নিজস্ব বোঝাপড়ার জন্য রাখে, আর একটা হলো অডিটের জন্য শো করা হয়। সাতক্ষীরায় স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দের টাকা লোপটের ঘটনায় সিভিল সার্জন অফিসে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। খুলনা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাওন মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত 18 কোটি টাকা লোপাটের অভিযোগের বিষয়টি তদন্ত করা হয়। খতিয়ে দেখা হয় এই সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের তদন্ত দল। এদিকে দুদক কর্মকর্তাদের উপস্থিতির বিষয়টি টের পেয়ে চাবি নিয়ে পালিয়ে যায় স্টোর কিপার ফজলুর রহমান। আমাদের প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পারি যে এখানে 12 কোটি 18 কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল, কিন্তু যন্ত্রপাতিগুলো আসে নাই, না আসা সত্ত্বেও তারা বিল দিয়ে দিয়েছে। তো এ সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। এখন আমরা প্রধান কার্যালয়ে বিষয়টি জানাবো, তাদের কাছ থেকে পরবর্তী নির্দেশনা সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নার্সিং কর্মকর্তাকে যৌন হয়রানির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গতকাল শহরের আধুনিক সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন। এতে জেলার অর্ধশতাধিক নার্স অংশ নেন। এ সময় বক্তারা অভিযুক্ত হাসপাতাল পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সরকারের কাছে হাসপাতালগুলোতে নার্সদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহে প্রদীপ প্রজ্বলন ও মশাল মিছিল করেছে সাধারণ মানুষ। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ বাণিজ্যিক শাখার উদ্যোগে মোমবাতি ও মশাল জ্বালিয়ে গাঙ্গিনার পাড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, শিবির আহমেদ লিটন, আলী ইউসুফ, আব্দুর রব মোশাররফ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ধর্মের নামে সহিংসতা বন্ধের আহ্বান জানান। কৈশোর তারুণ্যের বই এর আয়োজনে এবার দিনাজপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বইমেলা। গতকাল দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে মেলার উদ্বোধন করেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। এ সময় ট্রাস্টের সদস্য ও কলেজের অধ্যক্ষ তার সঙ্গে ছিলেন। মেলায় 8টি প্রকাশনের বিভিন্ন লেখকের বই রয়েছে। শিক্ষার্থীরা বই পড়ে জ্ঞান অর্জনের পাশাপাশি জীবনের লক্ষ্য স্থির করবে এমন ভাবনা থেকে এই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। একশো 9 বছরের ঐতিহ্য নিয়ে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা এবং আব্দুল জব্বারের বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতা। গতকাল সকাল থেকে প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলা শুরু হলেও মূল আকর্ষণ বলি খেলা হবে আজ বিকেলে। আর এজন্য পুরো লালদিঘি এলাকা ইতোমধ্যে লোকারণ্য হতে শুরু করেছে। সে সাথে অপ্রীতিকর ঘটনা এড়াতে 500-র বেশি পুলিশ থাকবে মেলা জুড়ে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রস্তুত হচ্ছে 110তম আব্দুল জব্বার বলি খেলার বলির মঞ্চ, যেখানে কাঠের তৈরি মঞ্চে উপরে দেওয়া হবে বালি। আর এখানে অংশ নেবেন দেশের দূর দূরান্ত থেকে আসা 200-র বেশি কুস্তিগির। স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী চেতনা থেকে এ বলি খেলার প্রচলন করেছিলেন।
টুকটুক করে প্যারাক টোকা হচ্ছে কাঠের তৈরি মঞ্চে, চারিদিকে ঘেরা দেওয়ার কাজও শেষ। এখন অপেক্ষা লড়াই শুরুর। যে লড়াইয়ে সামিল হবে বৃহত্তর চট্টগ্রামের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা বলিবা কুস্তিগিররা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার তরুণ সমাজকে সংগঠিত করতে বদরপতি মাজার এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার 1909 সালে এই বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রথম আয়োজন করেছিলেন। ঐতিহ্যের অংশ হিসেবে বাংলা সনের 12ই বৈশাখ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য, বাঙালি যুব সমাজকে কসরত করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, প্রতিবাদ করার জন্য, বাঙালির স্বাধীনতা আদায় করার জন্য এই মেলার প্রচলন করেন। একদিকে আন্দরকিল্লা হয়ে আমানত শাহ মাজার, শহীদ মিনার হয়ে কেসিদে রোড, সবশেষ কোতোয়ালির মোড় হয়ে জেলা পরিষদ চত্বর। দুচোখ যেদিকে যায় দোকান আর দোকান। প্রাত্যহিক জীবনযাত্রার সবকিছুই সহজে মিলবে এখানে। জব্বরের বলি খেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে আসছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে সেরা জিনিসটি এখানে নিয়ে আসা হয় বিক্রির জন্য। প্রতি বছর আমরা এই মেলাটার জন্য অপেক্ষায় থাকি, কারণ এই মেলাটা ঐতিহ্য একটা মেলা। প্রতি বছর এই জন্য আমরা এখানে আসি। মেলাটায় আসি, খুব ভালো বেচা কিনা হয়, আমরা খুবই লাভবান হই এই মেলাটায়। বলি খেলা এবং বৈশাখী মেলায় একই সময়ে উপস্থিত থাকে কয়েক লাখ মানুষ, যে কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে 500-র বেশি পুলিশ সদস্য। মোবাইল পেট্রোল রেখেছি, সাদা পোশাকে পুলিশ ডিউটি করবে, ডিবি টিম থাকবে, গোয়েন্দারা থাকবে, তারপরে সিটিএসবির লোকজন থাকবে, পোশাকি পুলিশি ব্যবস্থা থাকবে, কন্ট্রোল রুম স্থাপন করা হবে। শত বছরের ঐতিহ্যবাহী এই বলি খেলাকে বিশ্ব ঐতিহ্যের স্থান দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর কাছে আবেদনও জানানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুরের 4 জেলা ও বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট, সাধারণ যাত্রীদের দুর্ভোগ। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ান। বনানীতে জানা যায় জনস্রোত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ, রায় যে কোনো দিন। নেত্রকোনায় উল্লাস। এবং ম্যালেরিয়ার ঝুঁকিতে 3 পার্বত্য জেলা, আক্রান্তের 91 ভাগেরই বসবাস রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। যোগাযোগ সমস্যার কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না চিকিৎসা সেবা। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।